আমরা ভারত বিরোধী না, কোনো দেশ বিরোধী না। আমি একটা দেশ বিরোধী তখনই হব যখন সেই দেশের সাথে আমার দেশের যুদ্ধ লেগেছে, তাছাড়া আমি কোনো দেশ বিরোধী না। আমরা কোন জিনিসটার বিরোধী? আমরা ভারতের সাথে বাংলাদেশ সরকারের এই মুহূর্তের সম্পর্কের বিরোধী। সো ভারতের সাথে আমার সম্পর্ক দরকার, এত বড় ট্রেড, এত পানি, যেটাই বলেন না কেন, ভারত আমার প্রয়োজন। সো ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না। আমার যেটা প্রবলেম হলো কারেন্ট বাংলাদেশ সরকারের সাথে ভারতের কি সম্পর্ক, যেখানে বাংলাদেশ সরকার নিজের কিছু না পেয়ে ভারতকে সব কিছু চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে। তাহলে চাওয়ার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো সম্পর্ক থাকে না ভাই, তাহলে তো গোলামি থাকে। আমি তো কারোর গোলামি চাই না। আমার কাছে হচ্ছে যে আপনারা যে দাবিগুলো জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন, এই হিসেবে আপনারা মাঠে কোনো কর্মসূচি দিবেন কিনা? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জামান স্যার। প্রথমত হলো যে আমাদের কন্টিনিউয়াস মাঠে কর্মসূচি আছে, এবং আমরা যখন কর্মসূচি করছি এখন একটা আদলে আমরা বলতে পারি যে শুধু এনডিএম কর্মসূচি করছে না, বিরোধী ক্যাম্পে, মানে এই সরকার যে গণতন্ত্র হরণ করেছে, জনগণের অধিকার হরণ করেছে, এই সরকারের এই শিষ্টাচারের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের সবাই মিলে আমরা বিরোধী ক্যাম্প বলছি। এবং বিরোধী ক্যাম্পের অলমোস্ট প্রত্যেকটি দল আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আছি। আমাদের এক এক সময় এক এক ধরনের আপনার রাজপথের কর্মকাণ্ড আপনারা দেখছেন এবং সামনেও দেখবেন, এবং সামনে এই কর্মকাণ্ডগুলো আমরা আরও বৃদ্ধি করব। সো আরও বেশি করে দেখবেন। কিন্তু হ্যাঁ, আমরা শুধু প্রেস ব্রিফিং আপনাদের দিচ্ছি না, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটাও জানাচ্ছি যে আগামীতে আমাদের কর্মকাণ্ড বড়ভাবে রাজপথে নামছে ইনশাআল্লাহ। আজকে যে ভারতের করিডোর, যেটা প্রধানমন্ত্রী, এই করিডোর এবং এই যে কোটা বিরোধী আন্দোলন, দুইটাকে একই সূত্রে গাদা। কোটা বিরোধী আন্দোলন দিয়ে এটাকে সরকার এদিক ডাইভার্ট করে যুব সমাজটাকে, ভারত বিরোধী যে চুক্তিটা, এটাকে সরিয়ে মিডিয়া এবং যুব সমাজ থেকে আলাদা করার জন্যই এই কোটা বিরোধী আন্দোলনটা সামনে নিয়ে আসছে বা এটাকে তৈরি করে করছে কিনা। প্রথমে আপনি যে কথাটা বলেছেন এটা একটা কনস্পিরেসি থিওরি। তো এখন প্রত্যেকটা কনস্পিরেসি থিওরি সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি না। পয়েন্টটা হলো জনগণের দাবি যেমন কোটা বিরোধী, তেমন একইভাবে এরকম একচেটিয়া কোনো একটা বিদেশি রাষ্ট্রকে আমাদের দেশের জিনিসপত্র দিয়ে দেওয়া হবে, আমাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়া হবে, আমরা ফিরতে কিচ্ছু পাবো না, এটার বিরোধিতা করাও আজকে জনগণের রাষ্ট্রের দাবি। যতগুলো অসুবিধা, প্রবলেম আজকে আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের, প্রত্যেকটার মূল একটা জায়গায়, প্রত্যেকটার মূল হলো আজকের এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আপনি জিজ্ঞেস করেছেন যে সরকার এইটা তৈরি করেছে কিনা। এখন আমি তো ভাই সরকারি রাষ্ট্রের যত যে আপনার বাহিনী আছে, এদের বাহিনীর ভিতরে তো আমি বসি না, তো আমি তো জানি না। কিন্তু আমার পয়েন্টটা হলো যে সরকার যদি তৈরি করেও থাকে, তবু আমাদের সবার উত্তর একটাই ভাই, এই সরকারকে নামাইতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আপনারা যেরকমভাবে বলছেন যে সরকারকে যে চুক্তিগুলো করা হয়েছে সেগুলো দেশ বিরোধী চুক্তি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা যেসব দাবির প্রেক্ষিতে এইসব কথা বলছেন, একসময় আপনারা যেসব দলের সাথে এখন জোটবদ্ধভাবে আন্দোলন করছেন তারাও ক্ষমতায় ছিল এবং ভারতের সাথে নেগোশিয়েট করতে যে সেসব বিষয়গুলো তারা উত্থাপন যথাযথভাবে করতে পারে। এই মুহূর্তে আপনারা যে জোটগতভাবে যে দলগুলোর সাথে আন্দোলন করছেন, এই বিষয়ে আপনি কি বলেন? প্রথমত হলো আপনার প্রশ্ন একটার উত্তর, আমি মাল্টিপল লেভেলসে উত্তর দিব। একটা উত্তর হলো যে কে আজ থেকে আগের দিনে কি করেছেন সেটা নিয়ে আজকের রাজনীতি না। সো আজকের রাজনীতি আমাদের রাজনীতি, জনগণের জন্য রাজনীতি। আগে যদি কেউ কোনো ভুল ত্রুটি করেও থাকেন, সেই ভুল ত্রুটি পার করে আমাদের সেই রাজনীতি। সো এখন আসেন আগে কি হয়েছে। 91 সাল থেকে 96 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল আমরা পরিষ্কার দেখেছি যে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে এবং যতগুলো চুক্তির জন্য আলোচনা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সরকারের, বাংলাদেশের রাষ্ট্রের নিজের সার্বভৌমত্ব বজায় রেখেই সেই চুক্তিগুলো হয়েছে বা চুক্তির আলোচনা হয়েছে। এবং এর মধ্যে এই যে পানি বন্টন চুক্তি থেকে শুরু করে আপনার এই যে এর আগে যখন ওই যে এটাকে কি বলে, ওই যে ছিটমহল চুক্তিগুলো নিয়ে, যেটা এই সরকারের আমলে ফাইনালি বাস্তবায়ন হয়েছে, এগুলো নিয়ে যখনই আলোচনা হয়েছে তখন বারবার এমনও চেষ্টা করা হয়েছে যেন বাইল্যাটারাল ট্রিটির জায়গায় ট্রাইল্যাটারাল বা মাল্টিল্যাটারাল ট্রিটি হয়। যেমন পানিতে ভুটান, নেপাল, অনেকগুলো দেশ, ইভেন মিয়ানমার, অনেক দেশ কিন্তু চলে আসে আমাদের এই পানি বন্টনের ভেতরে। সো অনেকগুলো দেশকে নিয়ে যদি আমরা আলোচনায় বসি তাহলে হয়তো আরও একচেটিয়া ভারত আমাদের উপর প্রেশার কম দিতে পারবে। এই ধরনের প্রচেষ্টা ওই অন্য সরকারের সময় হয়েছে। সো আজকে যদি আপনারা বলেন যে অন্য সরকারের সময় কোনো ভুল ত্রুটি হয়েছে, সবার সময় ভুল ত্রুটি হয় ভাই, অন্য সরকারের সময় হয়েছে, কিন্তু তখন অ্যাটলিস্ট আমরা আরও বেশি প্রচেষ্টা দেখেছি নিজের সরকারের, রাষ্ট্রের সার্বভৌমত্ব জোরভাবে বজায় রাখতে চেষ্টা করার। এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যেটা চাচ্ছি সেটা শুধু এই যে এই চুক্তিগুলো প্রথমত আমরা এটাও শুধু বলছি না যে এই চুক্তিগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে।
আমরা বলছি এই চুক্তিগুলো তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পরিষ্কারই করছে না, তো আমরা ধরেই নিচ্ছি দেশের বিরুদ্ধে যাচ্ছে। প্লাস আমাদের অ্যাডিশনাল ডিম্যান্ড হলো যে এই চুক্তিগুলো এক প্রধানমন্ত্রী হেড অফ স্টেট হিসাবে এই সব চুক্তিগুলো করছেন, এখানে কোনো গণতন্ত্র, এখানে কোনো জবাবদিহিতা নাই। জবাবদিহিতা যদি থাকতো, এই যে যেমন মনে করেন মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশে এসে এই প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কারেন্ট প্রধানমন্ত্রীর সাথে চুক্তি করে গেছিলেন যে তিস্তা পানি বন্টন হবে, ফেরত জেব করতে পারেন নাই। কেন? কারণ তার দেশের সংসদ এটাতে অনুমোদন দেয় নাই। সো মনমোহন সিং শুধু বললে হবে না, আজকে আমরা যখন ফরেন ট্রিটি করি অনুমোদনে কোনো প্রশ্নই আসে না। এই জিনিসটাকে ইংরেজিতে বলে র্যাটিফিকেশন, এটা কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের সংবিধানে এই জিনিসটা নাই। সো আমরা এখন দাবি তুলছি শুধু এই সরকারের প্রতি না, আমরা সরকার আসলে এটা করব। বা ওই যে আপনি বললেন না যে আমরা যাদের সাথে আন্দোলনে আছি তাদের সরকার আসলে, তাদের সরকার আসলে আমাদের এই দাবি থাকবে যে সংসদের অনুমোদন ছাড়া যেন কোনো ধরনের ফরেন ট্রিটি আগামীতে বাস্তবায়ন না হয়। ভারতের সাথে সব রাজনৈতিক দলই একটা সমূহ দেখিয়ে চলার চেষ্টা করে, সেক্ষেত্রে আপনারা এখন বিরোধী দলে আসছেন বলে যেভাবে স্ট্যান্ড নিয়ে জোরালোভাবে বক্তব্য দিচ্ছেন, ক্ষমতায় গেলে আপনাদের এই স্ট্যান্ডটা কতটুকু থাকবে কিনা? কারণ আমরা অতীতে এরকম দেখিনি। অতীতেও এই জিনিসটা হয়েছে, অতীতেও এই যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, দেখেন আমরা ভারত বিরোধী না, কোনো দেশ বিরোধী না। আমি একটা দেশ বিরোধী তখনই হব যখন সেই দেশের সাথে আমার দেশের যুদ্ধ লেগেছে, তাছাড়া আমি কোনো দেশ বিরোধী না। আমরা কোন জিনিসটার বিরোধী? আমরা ভারতের সাথে বাংলাদেশ সরকারের এই মুহূর্তের সম্পর্কের বিরোধী। ভারতের সাথে আমার সম্পর্ক দরকার ভাই, আমার তো তিস্তার পানি দরকার। ভারতের সাথে আমার সম্পর্ক দরকার, আমার $16 বিলিয়ন ট্রেড আছে ভারতের সাথে। সো ভারতের সাথে আমার সম্পর্ক দরকার, এত বড় ট্রেড, এত পানি, যেটাই বলেন না কেন ভারত আমার প্রয়োজন। সো ভারতের সাথে সম্পর্ক আমি খারাপ করতে চাই না। আমার যেটা প্রবলেম হলো কারেন্ট বাংলাদেশ সরকারের সাথে ভারতের কি সম্পর্ক, যেখানে বাংলাদেশ সরকার নিজের কিছু না পেয়ে ভারতকে সব কিছু চাওয়ার আগেই দিয়ে দিচ্ছে। তাহলে চাওয়ার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো সম্পর্ক থাকে না ভাই, তাহলে তো গোলামি থাকে। আমি তো কারোর গোলামি চাই না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কোটার যে 2018 যে পরিপত্র সেটা বহাল যে তারা আন্দোলন করছে, আপনারা তাদের সাথে একমত কিনা বা তাদের সাথে আপনারা যুগপথ আন্দোলনে শরীক হবেন কিনা? আচ্ছা, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোটার কমপ্লিট বিরোধিতা করি আমরা, ভেরি স্পেসিফিক। আমি ছোট্ট করে একটু বলি যে কোটা প্রথা তৈরি এবং বিশ্বে আজকে যেখানে আছে সেখানে আছে কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী যদি কেউ থেকে থাকেন তাহলে সেই গ্রুপগুলোকে ইকুয়ালিটির জায়গায় আনার জন্য, সমতার জায়গায় আনবার জন্য সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা অল্প সময়, মানে পার্মানেন্ট না, টেম্পোরারিভাবে সৃষ্টি করা হয় এবং অনেক দেশে সেরকম টেম্পোরারি সৃষ্টি আছে। এখন আপনি যদি বলেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না কিন্তু তবুও আমরা তাকে কোটা দিব, এইটা তো জাস্টিফায়েবল হয় না। কোনো ধরনের গণতান্ত্রিক কাঠামোর ভেতরে এটা জাস্টিফায়েবল হয় না। কারণ কি? তাহলে আপনি কাউকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছেন। স্পেশাল প্রিভিলেজ তো গণতান্ত্রিক সিস্টেম না। আপনি স্বাধীনতা যুদ্ধের পর বলতে পারতেন যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, যারা বীর মুক্তিযোদ্ধা, তাদের জন্য স্পেশাল প্রেফারেন্স। ঠিক আছে ভাই, তারা তো যুদ্ধ করেছে, যুদ্ধের একটা প্রেফারেন্স থাকবে না? কিন্তু তার ছেলে মেয়ে, তার নাতিপুতি, তার আত্মীয় স্বজন, প্লাস আজকে এই আওয়ামী সরকার এসে যেটা করেছে যে লাখ লাখ নতুন মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছে যারা মুক্তিযোদ্ধার চেহারা দেখে নাই। এমন বহুত লোকজন আছে যারা যুদ্ধ বিরোধী ছিল ভাই, আজকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়। এমন বহুত লোকজন ছিল যারা জন্ম হয় নাই মুক্তিযুদ্ধের সময়, তারা আজকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ায়। সো এই যে এই মিথ্যাচার, এই জিনিসগুলো, বাট ইন প্রিন্সিপাল ভাই, ইন প্রিন্সিপাল কোটার বিরুদ্ধে আমরা। এবং এই দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে মেরিটের পথে আসতে হবে, কোটার এগেনস্টে যেতে হবে। সো আমরা কোটার বিরুদ্ধে। সো কোটা বিরোধী কোনো আন্দোলন হলে অবভিয়াসলি সেই আন্দোলনের সাথে আমরা পুরো একাগ্রতা প্রকাশ করেছি, আগেও, এখনও করছি, সামনেও করব। আমরা রাজপথে এমনিতেও প্রত্যেকটা পলিটিক্যাল ডিম্যান্ড নিয়ে আছি। বাকিটা যেই গ্রুপ, কোনো গ্রুপ যদি এসে বলে যে প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করেন কিন্তু আমাদের সাথে এসে দাঁড়িয়েন না, আমরা সরকারকে দেখাতে চাই না যে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত আছি, তাহলে আমাদের উপরে আরও ঝামেলা বাড়বে। তখন তাদের কথা চিন্তা করে আমরা হয়তো আমাদের রাজপথের আন্দোলনগুলো তাদের নাম নিয়ে কিন্তু তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে করি। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বর্ডারে অনেক হত্যাকাণ্ড হয়েছে, আজ পর্যন্ত তার কিন্তু কোনো সুরাহা মিলে নাই। তো আপনারা এই নিয়ে অনেকবার আমরা দেখেছি যে অনেক কিছু করেছেন, প্লাস এর কোনো লাস্ট ফিনিশিং এ আপনারা আসতে পেরেছেন কিনা বা কতটুকু সার্থক আপনারা? অত্যন্ত দুঃখজনক যে আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমরা এত বড় বর্ডার তাদের সাথে শেয়ার করি, কিন্তু স্পেসিফিক্যালি গত 15 বছর ধরে সবচেয়ে বেশি, এর আগে যে কখনো হয়নি তা না, কিন্তু গত 15 বছর মানে এই সরকারের আমলে আমরা দেখেছি অন অ্যাভারেজ প্রত্যেক বছর অ্যাবাউট 50 লাইফ লসেস, মানে প্রাণহানি হয় বর্ডারে। মানে আমাদের দেশের জনগণের প্রাণহানি অ্যারাউন্ড 50 অন অ্যাভারেজ প্রত্যেক বছর হয়, 2-4 কম 2-4 বেশি অন অ্যাভারেজ। এইটা
নিয়ে আমাদের সরকার শক্ত কোনো স্টেপ এই পর্যন্ত নেয়নি। মানে ভারতের সরকারের সাথে যখন আলোচনাও বসে, আমাদের দেশের ফরেন মিনিস্ট্রিটা বলে আরে গরু চুরি করতে যায় মেরে ফেলেছে। মানে আমাদের দেশের মন্ত্রী তো সে আমার দেশের জনগণকে রিপ্রেজেন্ট করবে, যদি আমার দেশের একজন নাগরিক গরু চোরও হয়, এই মন্ত্রীর দায়িত্ব তাকে ডিফেন্ড করা, তার উকিল হয়ে। সে উল্টা অন্য দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক হয়ে বলছে যে আমার দেশের লোক ছিল গরু চোর। তাহলে এইখানে প্রবলেমটা আমাদের সরকারের। এগেন আমি বলছি, প্রবলেমটা আমাদের সরকারের সাথে ভারতের সম্পর্ক। সো আমাদের সরকারের ভারতের সম্পর্ক নিয়ে আমাদের প্রবলেম, এবং এইখান থেকে আমরা বেরোয় আসতে চাই। এবং এটা বেরোয় আসার জন্য যদি জাস্ট এই কারণেও যদি এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য আমাদের মাঠে নামতে হয়, আমরা সেই কারণে মাঠে থাকবো। আমরা অনেক দুর্নীতি দেখছি, যেরকম গত কিছুদিন আগে আমরা ছাগল কাণ্ড পর্যন্ত দেখলাম। আসলে সরকার কি এটা নজরদারির ভিতরে রাখছে না? জি দেখেন, আমার বিশ্বাস হয়তো আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, সো আপনারা আরও ভালো জানবেন, কিন্তু আমরা বাইরে থেকে যা মনে হয় যে সরকারের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এই দুর্নীতির সাথে জড়িত। অ্যাক্সিডেন্টালি একটা দুটা ধরা পড়ে। আপনি মনে করেন যে এই যে ছাগল ক্রেতার বাবা এনবিআর এ কর্মরত, সে 1000 কোটি টাকা উড়িয়ে দিয়েছে, সে একে 1000 কোটি টাকা উড়িয়েছে? তার পাশের আরও 100 জন কর্মকর্তা তারা 400-500 কোটি টাকা উড়ায় নাই? উধাও করেনি? নিশ্চয়ই করেছে। ভাগ্য খারাপ ছিল এই ভদ্রলোক ধরা পড়ে গেছে, বাকি কেউ ধরা পড়ে নাই ভাই। এখন আপনি দেখেন এমন একটা অবস্থা হয়েছে, মানে পুকুরে পানি একটা ঢিল মারলে এই যে নড়ে ওঠে না, তখনই তো আপনি জানেন যে পুরো পুকুর পানি ভর্তি। ওই হালকা একটা ঢিল পড়লে ওই যে ওয়েভস উঠে, এই যে যেমন এই যে ছাগলকাণ্ড একটা ওয়েভস, এই যে বেনাজির সাহেব একটা ওয়েভ, এবং এই ছাগলকাণ্ডের সাথে তো আরও 2-4টা বেরিয়ে আসলো এই ছাগলকাণ্ডের সাথেই। সো এই যে পুরো সরকার ব্যবস্থাকে করাপ্ট করে রেখেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, পুরো সরকার ব্যবস্থাটাকে। কেন? কারণ করাপ্ট সরকার ব্যবস্থা যদি না থাকে, তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না। এই কারণে যখনই জবাবদিহিতা আসবে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে, এই কারণে তারা এই কাজটা করেছে। সো এই কারণে করাপ্ট ফুল, এই যে আওয়ামী লীগ বলে না জিরো টলারেন্স, ভাই এটা পুরা মানে এর থেকে বড় নাটক অনন্ত জলিল সাকিব খানও করতে পারে না। সরি, নাটকটা তো সিনেমা, অনন্ত জলিল সাকিব খানের দ্বারা সম্ভব না এর থেকে বড় সিনেমা করা, যখন সরকারের তরফ থেকে বলে তাদের জিরো টলারেন্স। কারণ জিরো টলারেন্স হলো করাপশন না করার প্রতি তাদের জিরো টলারেন্স। প্রত্যেকটা আপনি হাইয়েস্ট অফিস পর্যন্ত যান, এমন কোনো অফিস এই দেশে নাই সরকারি এবং রাজনৈতিক, মানে আওয়ামী লীগের রাজনৈতিক, যেখানে ফুললি করাপ্ট না। শুধু প্রত্যেকটা জিনিস এভিডেন্স ছাড়া তার আপনাদের সামনে আমরা বলতে পারি না, তো এভিডেন্স ছাড়া বলছি না। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত অসুস্থ এবং কারারুদ্ধ। প্রশ্নটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজনৈতিক দল বিএনপি যে আন্দোলন করছে বা যতটুকু আন্দোলন করছে, অথবা সরকার পতনের জন্য আন্দোলন করছে, এই আন্দোলনটিকে আপনি মানে এটি কি যথেষ্ট কিনা বা আপনার দৃষ্টিতে কি মনে হয়? দেখেন, সরকার পতনের আন্দোলনে বিএনপির সাথে আমরা একসাথে আছি। আপনি নিজেই একটা এর আগের প্রশ্নে বলেছিলেন যে যেই দলের সাথে আমরা, সো বিএনপির সাথে সরকার পতনের আন্দোলনে আমরা একসাথে আছি, এবং সরকার পতনের আন্দোলনের জন্য যখন যেভাবে যা কিছু করতে পারছি আমরা করে যাচ্ছি, এবং এখন আমরা সামনে যেন আরও বড় করে আন্দোলনটা রাজপথে নামাতে পারি, সেগুলোর পিছের কাজগুলো এখন আমরা করছি এই মুহূর্তে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা যেটা বললেন, সেটা আমরা বিএনপি যদি ওনার মুক্তির জন্য যদি আন্দোলন করে বা যেটা করছে, সেটাকে আমরা পুরো মানে আমরা একাগ্রতা প্রকাশ করছি, সমর্থন জানাচ্ছি। কিন্তু আন্দোলন হিসেবে রাজপথে আমাদের আন্দোলন ভাই এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন, অন্য কিছু আন্দোলন আমাদের আন্দোলন না। আমাদের আন্দোলন হলো এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন। তবে আমরা পুরোপুরি একমত যে অন্যায়টা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে হচ্ছে, এটার বিরুদ্ধে আওয়াজ তোলা, এটার বিরুদ্ধে রাজপথে নামা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই কারণে আমরা পুরোপুরি সমর্থন জানাচ্ছি বিএনপিকে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যেটা হয়েছে, যে 1 নম্বর তো ভাই মিথ্যা মামলা, তাও এই মিথ্যা মামলায় তার যে সাজা হয়েছে, সেই সাজাও এই সরকার এন্ডলেস করে যাচ্ছে। 5 বছরের সাজা অলরেডি 5 বছর পার হয়ে গেছে, কিন্তু ওনার সাজা শেষ হচ্ছে না। এই যে ধরনের মানে ডিপ্লোরেবল যে কর্মকাণ্ডগুলো এই সরকার করছে, এত বড় একজন নেতাকে নিয়ে যে 2 বার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাকে নিয়ে যে এবং এখন মানে এই মুহূর্তেও মানে যদি নির্বাচন হয়, তাহলে বিরোধী দলে যদি কারচুপি নির্বাচনও হয়, ভাই বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া হবেন। আর যদি সঠিক নির্বাচন হয়, প্রধানমন্ত্রী চোখ বন্ধ করে বেগম খালেদা জিয়া হবেন। এরকম একটা নেতার সাথে এই ধরনের অন্যায়, এবং এই অন্যায়টা করা কেন? কারণ তারা এখনও বেগম খালেদা জিয়ার দ্বারা ভীত, যে বেগম খালেদা জিয়া যদি বাইরে থেকে সে যদি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে, তাহলে ভাই আওয়ামী ফ্যাসিস্ট সরকার এত সহজে থাকতে পারবে না।